11 থেকে 26 এই 15 বছরে আমাদের এই মুহূর্তের রাজ্য সরকার এমন কিচ্ছু করেনি যার জন্য তারা নিশ্চিতভাবে বলতে পারে যে আমরা ক্ষমতায় ফিরছি। এখানে বিরোধীদের পরিসর অবশ্যই উন্মুক্ত। দেখো, তরুণদের ভোটের একটা বড় অংশ যে সিপিএম প্রার্থীরা বা বাম সমর্থিত যারা প্রার্থী আছে, বামফ্রন্ট মনোনীত সমর্থিত প্রার্থী, তারা পাবে। এইটার একটা একদম কোরিলেশন আছে, আমি তথ্য দিয়েই বলছি। এইবার যদি বামফ্রন্টের 100 জন প্রার্থীও জেতে, জানবে সেটা মানুষ ভোট দিয়েছে বলেই জিতেছে। ঠিক আছে, তুমি আমি ভোট দিয়েছি বলেই জিতেছে। আবার যদি একজন জেতে, সেটাও তুমি আমি দিয়েছি বলেই জিতেছে। এটা অপ্রাসঙ্গিক, জানো তো। এই বামপন্থীরা কিন্তু কোনো দিনই এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি কিন্তু করেনি। দাদা 2 সপ্তাহ বাকি, 2 সপ্তাহ বলা যেতে পারে না, 3 থেকে 4 দিন বাকি নির্বাচন। হাওয়া কি বুঝছেন? মানে এই যে এক ঝাঁক তরুণ মুখ বামেদের প্রার্থী হয়েছে, শূন্যর গেরো কি কাটাতে পারবে বামেরা? তুমি চৌরঙ্গীর ওই সাইডটায় গেছো, ময়দানের আশেপাশে? ওখানে দেখবে বেশ কিছু মানুষ কিছু উল্টোনো কার্ড আর তার সাথে একটা টিয়া পাখি নিয়ে বসে থাকে। টিয়া পাখিগুলো ভাগ্য নির্ধারণ করে সামনে, মানে বলে আর কি, ওরা তো ব্যবসা করছে। ওরা বলে যে এই টিয়া পাখিগুলো আপনার ভাগ্য নির্ধারণ করে দেবে, আপনার বাড়ি হবে কিনা, গাড়ি হবে কিনা, লেখাপড়া হবে কিনা সন্তানের, আপনার ভালো বিয়ে হবে কিনা। ঠিক আছে, কিন্তু ওগুলো মেলে না। তার কারণ এখানে আজকে দাঁড়িয়ে সে সৌমিক দাস হোক আর অন্য কোনো রাজনৈতিক দলের নেতাই হোক, যে যা এখন না নির্বাচনের ফল নিয়ে বলছে, তারা সবাই ওই টিয়া পাখির ব্যবসা করছে। আমি কিচ্ছু বলবো না, তার কারণ গণতন্ত্রের সব থেকে বড় উৎসবের নাম হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে মানুষ একান্ত ব্যক্তিগতভাবে সেখানে কি ভোটদান করেছে, এটা মেনে নেওয়া ছাড়া রাজনীতির লোকেদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু করার থাকে না। সুতরাং এই হাওয়া গরম করে বলা না যে আমরা জিতবো, হাওয়া এদিকে বইছে, এগুলো একদম ভ্রান্ত বিষয়। তবে এইটুকু বলতে পারি যে দীর্ঘ প্রায় 15 বছর, তো 11 থেকে 26 এই 15 বছরে আমাদের এই মুহূর্তের রাজ্য সরকার এমন কিচ্ছু করেনি যার জন্য তারা নিশ্চিতভাবে বলতে পারে যে আমরা ক্ষমতায় ফিরছি। এখানে বিরোধীদের পরিসর অবশ্যই উন্মুক্ত। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতা বিমুখ যে গণতান্ত্রিক মানুষ বাস করেন, যারা বাকস্বাধীনতায় বিশ্বাসী, নিজের মতো করে ধর্মাচরণে বিশ্বাসী, হিংসার পক্ষপাত দোষে দুষ্ট নয়, সেই সব মানুষ অবশ্যই এই নতুন তরুণ তুর্কি বাম যারা প্রার্থী আছে তাদের পক্ষে ভোট দেবে। এই যে তুমি কিছুক্ষণ আগেই বললে যে মানে তৃণমূল এমন কিছু করেনি, মুখ্যমন্ত্রী আজকেই একেবারে সভা থেকে বলছেন হাওড়া থেকে বর্ধমান একদিন যান, ওই হাইওয়ে দিয়ে দেখবেন ইন্ডাস্ট্রি 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 তো করেছে তাহলে। আমি তোমায় বলছি, এই 15 বছরে ভারী শিল্পের জায়গায় না, আমি একবার তথ্য দিয়ে বলছি তোমাকে, সেটা হচ্ছে 6800টি মতো শিল্প কারখানা বন্ধ হয়েছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয়ত আর একটা বিষয় বলতে হবে যে আমাদের 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল 2011-12 সাল ওই সময়টা অর্থবর্ষে, সেইটা এই সময় এসে দাঁড়িয়েছে কিন্তু 7,75,700,000,000 টাকায়। যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মাথার ওপর ঋণের বোঝা ছিল 25,000 টাকা সেই সময়, সেটা বেরিয়ে আজকে দাঁড়িয়েছে কিন্তু 75,000 টাকায়। এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং ওই এখান থেকে হাওড়া থেকে মুর্শিদাবাদ চলে গেলেই হলো না, হাওড়া থেকে মুর্শিদাবাদ যেতে যেতে মানুষের মাথার উপর 5.5 লক্ষ মানে কি লক্ষ কোটি টাকার ঋণ বসে গেছে। তো মুখ্যমন্ত্রী যাই বলুক, মানে বাস্তব কিন্তু ভিন্ন। যে বাস্তবের কথা বলছেন, মানুষ বাস্তবে বাঁচে আমরা যেমনটা জানি, কিন্তু এই বাস্তবে দাঁড়িয়েই প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা ছিল ভোট উৎসবের মতন দিতে যান, কিন্তু বাস্তব চিত্র আমরা যেমনটা দেখতে পেলাম, আবারও ভোট দিতে যাওয়ার আগে আগ্নেয়াস্ত্র থেকে ভয় দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনী চুপ, তারাই অভিযোগ করছেন ক্যামেরা। না না, বিভিন্ন জায়গায় হিংসা হয়েছে। আসলে আমাদের এখানে হিংসার মাপকাঠিটা না এতটা ওপরে ছিল, তার থেকে একটু কম হয়েছে বলে মনে হচ্ছে যেন হয়ইনি। এটা হচ্ছে বাস্তব চিত্র, বুঝতে পেরেছো? তার কারণ 55 জন নির্বাচনের দিন পঞ্চায়েত ভোটে নির্বাচনে মারা গেলেন। তারপর 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় একাধিক মৃত্যু। তার জায়গায় একটিও মৃত্যু হয়নি, মানুষ একটু আধটু ভোট দিতে পারেনি, বা মানুষ তার গ্রামকে গ্রাম বুথ অব্দি পৌঁছতে পারছে না। এই বিষয়গুলো ওই
মানুষের প্রাণ চলে যাওয়ার তুলনায় কিছুই মনে হচ্ছে না। তার জন্য মনে হচ্ছে নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছে। ঠিক আছে, আসল পরীক্ষা নির্বাচন কমিশন দেবে কখন আমি বলছি, যখন এই নির্বাচনের ফল ঘোষণা হবে। একদম 4 তারিখের পর নির্বাচনী হিংসা হচ্ছে কিনা সেটা দেখার জন্য তাকিয়ে বসে আছি, এবং একই সাথে প্রার্থনা করছি যেন এই ধরনের ঘটনা না ঘটে। এই যে একাধিক বামেদের তরুণ মুখ যেমন নির্বাচনে প্রার্থী হয়েছে, সেরকম একাধিক নতুন ভোটারও কিন্তু হয়েছে এক বিধানসভা নির্বাচনে। তাদের ভোটটা কোন দিকে যেতে পারে আপনার কি মনে হয়? দেখো, তরুণদের ভোটের একটা বড় অংশ যে সিপিএম প্রার্থীরা বা বাম সমর্থিত যারা প্রার্থী আছে, বামফ্রন্ট মনোনীত সমর্থিত প্রার্থী, তারা পাবে। এইটার একটা একদম কোরিলেশন আছে, আমি তথ্য দিয়েই বলছি। ধরো, বিজেপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে, তৃণমূলে টিএমসিপি আছে, সেরা একইভাবে বামদের এসএফআই আছে। তুমি যদি গত বছরের এসএফআই এর সদস্য সংখ্যার হিসেব, যেটা কিনা টিভিতে নিউজ হয়েছিল, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল, ইউটিউব চ্যানেল দেখিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু একদম সদস্য সংখ্যা এসএফআই এর নেওয়ার জন্য এই বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্লাবন দেখতে পাওয়া গেছিল। এদের সেই কোরিলেশন থেকে বলতে পারি যে এদের ভোটের একটা বড় অংশ যাবে হচ্ছে সিপিএম এর ভোট ব্যাংকে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে তৃণমূল নাকি ফান্ডিং দিচ্ছে বামপন্থীদের ভোট কাটার জন্য, পোস্টার লাগানোর জন্য। আচ্ছা, এখানে তুমি আমায় বলো তো যে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে কারা গেছিল? লেফট গেছিল, তাই তো? বামপন্থী দলগুলোই গিয়ে মামলা করেছিল, তাদের দ্বারাই কিন্তু নির্বাচনী বন্ড যে অসাংবিধানিক এটা তারা প্রমাণ করে ছেড়েছিল। আচ্ছা, তুমি বলছো বিজেপি বলেছে তৃণমূল নাকি বামফ্রন্টকে পয়সা দেয় ভোট লড়ার জন্য, ফান্ডিং করে, খুব ভালো কথা। তৃণমূল কাকে ফান্ডিং করছে? এখন তো নির্বাচনী বন্ড নেই, আমায় বলো তো। তৃণমূল হোয়াইট পেপার পাবলিশ করতে পারবে? বিজেপি হোয়াইট পেপার পাবলিশ করতে পারবে? সিপিএম তো গণশক্তি আছে। সিপিএম তো তোমার বাড়িতে আমার বাড়িতে এসে কৌটো নিয়ে বলে আমায় নির্বাচনী তহবিলে দিন। সিপিএম তো বলে যে আমার যারা কর্মী, যারা চাকরি এবং ব্যবসার সাথে যুক্ত, তারা লেভি দেয় আমার পার্টিতে। সিপিএম তো পারবে। আর সিপিএম এর যদি উদ্দেশ্য থাকতো তাহলে তো বলতো যে নির্বাচনী বন্ড থাকুক, সেখানে তৃণমূল সরকার আরো বেশি ফান্ড নিক, নিয়ে সেই ফান্ডের কিছু আমাদের দিক। তাহলে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করলো কেন? এইসব যে রাজনৈতিক দলগুলো আছে না, ডানপন্থী দলগুলো, এগুলোর আদতে এইভাবে খবরের কাগজ বেচে, গণশক্তি বেচে পার্টি চালানো, বা রাস্তায় মানুষের থেকে অনুদান সংগ্রহ করে পার্টি চালাতে না এদের প্রেস্টিজে লাগে। তার কারণে এই দলগুলোর কোনো প্রান্তিক দৃষ্টিভঙ্গিই নেই। এরা মানুষের, সাধারণ মানুষের কথা বলে না, এরা হেলিকপ্টারে ওরে। তুমি আমায় বলো তো, হেলিকপ্টারে তুমি দেখেছিলে? কথায় কথায় হেলিকপ্টারে করে একটা দলের রাজ্য সম্পাদক এবং সেই দলের সুপ্রিমোকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে, সারা ভারতবর্ষ ভুলে যাও, এখান থেকে মেদিনীপুর যায় হেলিকপ্টারে করে। এটা, এই রাজনীতি তো ছিল না, এই কালচারটাই ছিল না। তো যাদের কাছে একদম কালো টাকা আছে তারাই হেলিকপ্টারে চড়ে। আপনাদের যে লাল ঝান্ডা, সিপিএম এর যে লাল ঝান্ডা, সেটা নাকি এখন শুধু বিরিয়ানির হাড়িতেই দেখা যাচ্ছে, শূন্যই রয়েছে সিপিএম। আচ্ছা, এইটা যখন একজন সেলিব্রিটি বলে, ঠিক আছে, আবার তিনি আবার আমি যে অঞ্চলের ভোটার, আমি যেখানে আমার বসত বাড়ি, তিনি আবার সেখানকারই বিধায়িকা, উপনির্বাচনে জিতেছেন, এখন খুব কথা বলেন, জানেন তো। বিষয় হচ্ছে ওনার যদি রাজনীতিটা চলে যায় না, অভিনয় থেকে ফেলিয়ার হয়ে ওনার রাজনীতিতে আসা। এবার রাজনীতিটা চলে গেলে উনি কি করবেন? উনি বিরিয়ানি দোকানই খুলবেন। সেই জন্যই ওনার বিরিয়ানির হাঁড়ির ওপর এত নজর। এবং উনি হয়তো মনে করেছেন যে দল এত গরম গরম কথা বলে, সেই দলের পতাকার রঙের কাপড় যদি বিরিয়ানির হাঁড়িতে লাগানো থাকে, জড়ানো থাকে, তাহলে বিরিয়ানির হাঁড়িটাও হয়তো গরম বেশি থাকবে। শেষ একটা প্রশ্ন, নতুন যারা ভোট দেবেন, মানে উত্তরবঙ্গে তো 92% ভোট পড়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এখনো নির্বাচন বাকি, এখানে 29 তারিখ। নতুন যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যেই বা কি বলবেন? এবং যে 92% ভোট পড়েছে, বামেদের খাতা কি খুলেছে, কি আশা করছেন? বামেদের খাতা খুলেছে আবার? মানে তুমি আমাকে টিয়া পাখি বানিয়েই ছাড়বে? হ্যাঁ, আমার টিয়া পাখি হওয়া ছাড়া আমি দেখছি তোমার প্রশ্নে, প্রথম প্রশ্ন তোমার টিয়া পাখি, তোমার শেষ প্রশ্ন বললো টিয়া পাখি। আমি তোমায় আবার বলছি, আমি এই নিয়ে কথা বলবো না। এইবার যদি বামফ্রন্টের 100 জন প্রার্থীও জেতে, জানবে সেটা মানুষ ভোট দিয়েছে বলেই জিতেছে। ঠিক আছে, তুমি আমি ভোট দিয়েছি বলেই জিতেছে। আবার যদি একজন জেতে, সেটাও তুমি আমি দিয়েছি বলেই জিতেছে। এটা অপ্রাসঙ্গিক, জানো তো। এই বামপন্থীরা কিন্তু কোনো দিনই এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি কিন্তু করেনি।
আমি এখনো পুরনো কথা অনেক মানে আর কি বলতে পারি, যে সেসব তোমার জন্মের আগের কথা এখন না হয় নাই বলতাম, যে বামপন্থীরা এই বিধানসভার রাজনীতিকে কি চোখে দেখতেন। সুতরাং বামপন্থীদের রাজনীতি না শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়, লালগাড়ি লিন্দবাতি কেন্দ্রিক নয়, ঠিক আছে? এবং সেই জন্যই একটা দল শূন্য বিধায়ক নিয়ে, একটা দল রাজ্যের মধ্যে শূন্য এমপি নিয়ে এত দিন ধরে একদম রমিয়ে নিজের বিরোধী রাজনীতির করার যে ভূমিকা, সেই ভূমিকা পালন করে যাচ্ছে, মানুষের কথা বলছে। বিধানসভার হাতছানি নেই। শাসক দলের পক্ষ থেকেই মানে শাসক দলের নেতারাই সন্দেহ করছেন যে তারা মানে 150টা বলেছিলেন, সেখানে 15 থেকে 12টাও সিট পাবেন কিনা। অনুব্রত মণ্ডল নিজে একেবারে প্রেস কনফারেন্স করে বলেছে। কি বলেছে অনুব্রত শুনি? অনুব্রত মণ্ডল বলেছেন 150টা সিট পাবো ভেবেছিলাম, সেখান থেকে 15 বা 12টা পাবে কিনা তৃণমূল, সেটা তো সন্দেহ আছে। এটা অনুব্রত মণ্ডলের সন্দেহ হয়েছে? দেখো, অনুব্রত মণ্ডলের রাজনীতি এবং তার সাথে তার সম্পত্তি, তার মেয়ের চাকরি, তার সম্পত্তি, তার গোষ্ঠী বর্গের সম্পত্তি না, এটা কোরিলেশন আছে, একটা আনুপাতিক সম্পর্ক আছে, হ্যাঁ। তো সেই জন্য অনুব্রত মণ্ডলের চিন্তা হতে পারে অনুব্রত মণ্ডলকে আবার হয়তো মাগুর মাছ বিক্রি করতে হবে, তার কারণ যতদিন না পুলিশ এবং প্রশাসন অনুব্রত মণ্ডলের পাশে ছিল, আমরা তো জন্মানোর পর থেকে বীরভূমে অনুব্রত মণ্ডল বলে একজন বিরোধী নেতা আছে, এ তো কোনোদিনও শুনিওনি, খবরের কাগজে বেরোয়নি, তখন তো ইউটিউব ছিল না। এবার আজকে ওনাকে যদি আবার মাগুর মাছ বিক্রি করতে হয়, ওনার চিন্তার কারণ হবে। বামপন্থী প্রচুর বিধায়ক, বামপন্থী প্রচুর পঞ্চায়েত মেম্বার, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা এমনি তাদের রুটি রুজি চালানোর জন্য না প্রাইভেট ফার্মে সিকিউরিটির কাজ করে, প্রাইভেট ফার্মে পিয়নের কাজ করে, এবং সকালে সত্যিই বাজারে এখনো বসে, যে একসময় বিধায়ক ছিল। এরকম উদাহরণ তোমায় 200টা দেখিয়ে দিতে পারবো আমি। হাল ফেরানোর জন্য লাল কি ফিরবে? হাল ফেরানোর জন্য লাল ফেরা উচিত। ফিরবে, কবে ফিরবে, কখন ফিরবে, এই সব কিছু জানার জন্য তোমাকে এখান থেকে একটা বাস ধরে চৌরঙ্গি গিয়ে ময়দানের ওই টিয়া পাখিটাকে প্রশ্ন করতে হবে, আমার করলে হবে না।